হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা কিমা তো খুব চাপা স্বভাবের রে। তোর ভেতরে এত কিছু চলে, তুই কখনো কিছু বলিস না তো। যাই হোক, তোর ভান্ডা তো ফুটিয়ে দিল টিনা স্বয়ং। কারণ তোর কেসটা কোর্টের ডেট ছিল, তাই না? তোর কেসের কোর্টে ডেট ছিল। তো রুটিন পালন করে এসছে টিনা, টিনার মতো করে, এবং জানিয়েও দিয়েছে কি হয়েছে না হয়েছে। তো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না। আর যারা টিনাকে দেখো তারা তো জানতেই পেরে গেছো আদতে কি হয়েছে। হয়রানিই হচ্ছে, আর কিছু না। রুটিন যাওয়া আসা, সে তো টিনা পরিষ্কার বলে দিল। কিন্তু যার তরফ থেকে আসার কথা ছিল, তার তরফ থেকে আমরা কেন কোনো খবর পেলাম না? সে তো রাত্রিবেলা যথারীতি লাইভে এসেছিল, একটু তো সংবাদ দিত যে তার ভাইয়ের বউয়ের কেস ছিল, সেই কেসে একটু ইনভাইটিং এর ব্যাপার ছিল, সেখানে একটু মুখ দেখাতে হতো। হয়তো যায়নি, হয়তো বাইরে থেকে উকিল দ্বারা কাজকর্ম হয়ে গেছে, ওই ডেট পে ডেট আর কি। যাই হোক, হ্যারাসমেন্ট তো বটে, একটা জায়গায় নাম উঠেছে তো বটে। এই খেতাবটা কোথায় রাখবে কিমা? কি না কন্ট্রোভার্সি করে আমি কেস খেয়েছি, ভাবা যায়? এমন কথা বলা কেন যেখানে কেস খেতে হয়, কারোর চরিত্র নিয়ে টানাটানি করতে হয়, যেটা দেখোনি সেটা নিয়ে বলতে হয়। আরে ভাই, অনুমান ভিত্তিক বলছি সেটাও বলতে পারি না। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করো, আমি যেটা বলছি 100% কারেক্ট। এইভাবে যদি কেউ বলে তো সেখানে তাকে কেস খেতেই হবে। তো যে পরিমাণে টিনাকে নোংরা প্রমাণ করতে চেয়েছিল এই কিমা, তার কাছে এইটুকু হয়রানি নামমাত্র ব্যাপার। দেখো, অ্যাকচুয়ালি কিমার তো হারানোর কিছু নেই। না ওর সম্মান হারানোর আছে, না ওর লজ্জাজনক জিনিসটা আছে, না ওর ভয় আছে। যেটা আছে সেটা হচ্ছে সহ্য শক্তি। মানে ও টাইম পিরিয়ডটা কাটাবার চেষ্টা করছে। মানে এই সময়টা যদি ও পার করে যেতে পারে, মানে এই প্রবলেমের যে সমুদ্রটা ও যদি পার করে যেতে পারে, তাহলে ও সারভাইভ করে যাবে। এইটুকুও বুঝে গেছে। তার জন্য দম আটকে চুপ করে সহ্য করে যাচ্ছে, যে অ্যাটলিস্ট এখনকার মতো চুপ করে থাকি, যখন পারবো না তখন বলবো। হ্যাঁ, সবসময় এটাও নিজে বলে, এটা আমার কোনো বানানো কথা না। তো টিনার ভিডিওতে আমরা কি দেখলাম? ওর ব্যস্তময় একটা জীবন বা একটা দিন। সেই ডেটে কি করছে? ও টোটালি একটা নতুন বিজনেস জয়েন করেছে, তো তো সেই ব্যস্ততাই ওর লাইফে ছড়িয়ে থাকবে। তো এইখানে যদি কেউ ভাবে যে ওর ব্লগিং বাদ দিয়ে ওর বিজনেস নিয়েই ও দেখাচ্ছে, ওর বিজনেসকেই ও ফোকাস করছে, তাহলে তারা একটু ওয়েট করুক। মানে দেখো, একটা নতুন জিনিসে হাত দিয়েছে, তো তো সেই জিনিসের উপরই কিন্তু মানুষের কনসেন্ট্রেশন থাকবে। কারণ ও এতটাও পারদর্শী নয়। একটা তো ডেইলি ব্লগ ও করতোই, তার মধ্যে প্রমোশনাল ভিডিওগুলো ও করে, জিনিসগুলোর কাজ হাতে নেওয়া রয়েছে। প্লাস তোমার নতুন বিজনেস জয়েন করছে, মানে প্রচুর ব্যস্ততা, তার সঙ্গে এসব কেসের ঝঞ্ঝাট, মানে উপরি পাও না। তাহলে এত সব নিয়ে একটা মাথা কিভাবে চলতে পারে? না, ওর লিগাল টিম ওকে হেল্প করে, ওকে সময় সময় খোঁজ খবর দেয়, ওকে ইনফর্ম করে, দেইনও যায়। এইটুকু তো করতেই হয়, প্লাস ওর অ্যাসিস্ট্যান্ট, সব মিলিয়ে কাজটা হয়। কিন্তু ও লাইভে যেটা করছে বা ওর বিজনেস পারপাস যেগুলো করছে, সবই কিন্তু ওর জীবন থেকে উঠে আসছে, এবং সেই জীবনটাই কিন্তু ওর ডেইলি লাইফের মধ্যে রয়েছে। এর বাইরে কিন্তু ও কিছু করছে না, এটা বুঝতে হবে। যে ও আলাদা করে কোথাও ঘুরতে যাচ্ছে, ফিরতে যাচ্ছে, মানে আমার সারা দিনটায় আমি কি করি সেটাই তো আমি পার ডে ব্লগিংয়ে দেখাবো। এবার ও নতুন যেহেতু বিজনেসে জয়েন করেছে, সেহেতু ওটাকে নিয়েই ও ব্যস্ত রয়েছে। তো সেটাই ও ওর ডেইলি লাইফে তুলে এনেছে। এখন সেটা দেখতে অনেক লোকই সেখানে কমেন্টস করেছে যে এই জিনিসগুলো দেখালে লোক বোর হবে, অর্থাৎ ডেইলি লাইফটা দেখাক। কিন্তু আমার কথা হচ্ছে, ডেইলি লাইফের মধ্যে যদি ও বিজনেসে জড়িত থাকে, তাহলে ও আলাদা করে ডেইলি লাইফ কি করে নিয়ে আসবে? এটা একটা কথা। দেন এই ব্যস্ততাটা কিছুদিন থাকবে, যেহেতু ও এই বিজনেসে এখনো হ্যাবিচুয়েট হয়নি। ওর মাথায় মনে সবসময় কিন্তু এই বিজনেস ঘুরছে। অর্থাৎ এই জিনিসগুলো আমি কিভাবে আমার দর্শকদের সামনে আরো বেশি করে নিয়ে আসতে পারি। তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইটে, মানে ফেসবুক বলো, ইনস্টাগ্রামে বলো, ও বিভিন্ন ছবির মাধ্যমে দিয়ে দিয়ে, ইমেজের মাধ্যমে দিয়ে দিয়ে লোকের সামনে আনার চেষ্টা করছে। হ্যাঁ, প্রতিটা পিস মানে জুয়েলারির আইটেম হচ্ছে দেখতে ভালো, মানে অ্যাট্রাক্টিভ, পছন্দসই। তো সেভাবে লোক পছন্দও করছে, কেনাকাটিও করছে। প্লাস ওর যে একটা তোমার ইন্টারেস্ট বিজনেসের, সেটার জন্য ও ওর 100% দিচ্ছে এফর্ট। তো সেইটাই ও দিচ্ছে, আর ওটাই ওর চিন্তাভাবনা এখন ঘুরছে, যে কিভাবে আমি বিজনেসটাকে করব, কিভাবে আমি আরো বেশি করে জিনিস আনবো, লোককে দিতে পারবো, লোককে সন্তুষ্ট করতে পারবো। এটাই ওর এখন মন প্রাণ মাথায় ঘুরছে। তো সেগুলোই ও দেখাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে কোনোদিন কি ব্যতিক্রম যাবে না? মানে ও কি ওর মানে আনন্দ বা মজা বা ঘোরা, খাওয়া যেগুলো ও দেখাতো, বাড়িতে যাওয়া, ওর বাপের বাড়িতে যাওয়া, দাদা বৌদির সঙ্গে মজা করা, মার সঙ্গে ঘোরাফেরা, এগুলো কি করবে না? নিশ্চয়ই করবে। কিন্তু তাকে একটু সময় দিতে হবে। একটু ওকে
ঠান্ডা হতে দিতে হবে, ধীরে ধীরে সব করতে পারবে, ঠিক আছে? মানেটা হচ্ছে ওর সঙ্গে সঙ্গে আমাদেরও ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? এখন দেখো, আমি বলেছিলাম এর আগের একটা ভিডিওতে ওর খাওয়া দাওয়া নিয়ে, যে বাইরের খাওয়া দাওয়া যতটা সম্ভব অ্যাভয়েড করে ঘরে নিজে যাই হোক বানিয়ে একটু খাক, কিংবা ইনস্ট্যান্ট কোনো খাবার, মনে করো ম্যাগি, নুডলস, সুজি, তারপর মনে করো তোমার ডালিয়া, এই যে খাবারগুলো, এগুলো ঘরে স্টোর করে, ফল, দুধ, এগুলো বেশি বেশি করে, যেগুলো চটজলদি বানানো যায় সেগুলো বানিয়ে খেতে হবে, ঠিক আছে? এমন নয় যে সবসময় আমাকে বিশাল তরকারি পাতি এগুলো রান্না করে খেতে হবে, তা নয়। আমি একদিন রান্না করে দুদিন খেতে পারি, আমার ইজিলি একটা দিনের খাটনি কম হবে, তাই না? বাজার আমি 7 দিনের করে রেখে দিলাম, 7 দিনের মধ্যে একদিন আমি বাজার গেলাম। এইভাবে একটা সিস্টেম তৈরি করে নিতে হবে যে কিভাবে আমি আমার প্রতিটা সময়কে ইউটিলাইজ করতে পারবো, ব্যবহার করতে পারবো, এবং তার মধ্যেই আমাকে খেতে হবে, ঘুমোতে হবে, কাজ করতে হবে, বিশ্রাম করতে হবে, আনন্দ করতে হবে, মজা করতে হবে, সব করতে হবে। কারণ 24 ঘন্টাটা কোনোদিনই 25 ঘন্টা বা 30 ঘন্টা হয়ে যাবে না। পার ডেতে আমার টাইম লিমিটেড। কিন্তু লিমিটেড টাইমের প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটকে আমার ব্যবহার করতে হবে। এবং তার মধ্যে আমাকে পর্যাপ্ত পরিমাণে খেতেও হবে, রেস্টও নিতে হবে। তবেই আমি সুস্থ থাকবো। তার ফলেই আমার মাথাটা কাজ করবে। আমি বিজনেসটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে? এইটা হলো ব্যাপার। এইবার বিজনেসটা করার জন্য ওকে দেখো, অনেকেই অনেক রকম পরামর্শ দেবে। দেবে। কিন্তু আমরা মনে করি না কোনো পরামর্শ দেওয়ার কাউকে সেইভাবে খুব বড় মিস্টেক ছাড়া দরকার আছে। কারণ মানুষ ঠেকতে ঠেকতেই শেখে। তুমি বলে দেবে আর সে করবে, তাহলে কিন্তু তার মাথা কাজ করবে না। ও কাজ করুক, কাজ করতে করতে শিখবে, এবং সেই অভিজ্ঞতাটা হবে ওর কাছে অনেক বেশি দামি। কাজেই ওর বিজনেস নিয়ে আমি কোনোদিনই কোনো কথা বলবো না, বলা পছন্দও করব না। কেননা নিজের বিজনেস, ওর নিজের থট, আর সবথেকে বড় কথা বিশ্বাস, এবং জিনিসের কোয়ালিটি আর মানুষের বিশ্বাস, এই নিয়ে ২ নিয়ে ওকে চলতে হবে। কাজেই সেখানে ওর সততাটাই আগে। এরপরে এইগুলোকেই কাজে লাগিয়ে ওকে এগোতে হবে ডে বাই ডে। ব্যাস। আর বাদবাকিটা ও পারবে। কারণ এত বড় ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটাকে যে সামলাতে পারে ইউই, তো সেখানে বিজনেসটা কোনো ম্যাটার করে না। কিন্তু মাথায় রাখতে হবে যে মানুষের চাহিদা কিন্তু বদলায়। এটা আমার মনে হয়। কারণ আমরা যখন ম্যানেজমেন্ট পড়েছিলাম বা অ্যাকাউন্টেন্সি করেছিলাম বা কস্টিং করেছিলাম, তখন আমরা দেখেছিলাম মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু যোগানটা নির্ভর করে। ঠিক আছে? কাজে ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। মানুষ কি চাইছে, মানুষ কি পছন্দ করছে, সেই অনুযায়ী আমি আহ প্রোডাক্ট দিতে পারছি কিনা, আনতে পারছি কিনা, তাদের স্যাটিসফাই করতে পারছি কিনা, ব্যাস। আর কিছু প্রয়োজন নেই। আর রিস্ক তো থাকবেই। রিস্ক ফ্যাক্টর ছাড়া কোনো জিনিসই হয় না, কোনো বিজনেসই হয় না। রিস্ক থাকবেই। আর লস অল্প বিস্তর হলেও কিছু এসে যায় না। কারণ একটু খাটতে হবে। ১ম দিকেই বিশাল প্রফিট আসবে না, আর ১ম দিকেই বিরাট লসও হয় না। ওটা লং টার্ম চলার পর খানিকটা বোঝা যায়। ঠিক আছে? এটুকুই। বেশি কিছু না। তো ছোট থেকে শুরু করাই ভালো। ধীরে ধীরে জিনিসটা বড় হোক। এইটুকুই আমি আ একজন গুরুজন হিসেবে ওকে বলতে পারি। ব্যাস। এইবার দেখো টিনার এই যে কেস কামারি নিয়ে। টিনা কোথাও, আমি বললাম না, এই যে বেচু বলল যে ওই থানায় ডেকেছে বাচ্চা সংক্রান্ত, মুখ যেন টিনা কোনো কেসের ব্যাপারে ডাকখোঁজ করছে। এটা যে সত্যি না, আজকে টিনার মুখ দিয়ে কিরকম বেরিয়ে গেল। একটা কেস ছিল, কিন্তু সেটা ছিল শুধুমাত্র রাধানগরের কারোর জন্য। তার মানে এখানে বেচু জড়িত নয় বা টিনার ছেলে জড়িত নয়। তাহলে বুঝতে পারছো এখানে কিভাবে টিনাকে মিসইউজ করা হয়, বা টিনার কেসটাকে কিভাবে এনক্যাশ করা হয়। বেচু যতই বলুক যে আমি কন্ট্রোভার্সি চাই না, কন্ট্রোভার্সি থেকে সরে এসেছি, আমি এর মধ্যে নেই, আমি আমার মতো চলতে থাকি, কিন্তু সবসময় ও কিন্তু টিনাকে এনক্যাশ করেই ওর ইনকাম করতে চায়। মানে ও ধরেই নিয়েছে ছেলেটা যেহেতু ওর, কাজেই ছেলের সংক্রান্ত সমস্ত জিনিসটাই ওর। তা ছেলের সঙ্গে তো মার কোনোদিনই ছাড়াছাড়ি হওয়ার কথা নয়। কাজেই মাকে ভাঙিয়ে বেচু চিরকালই খাবে। এটা হলো পরিষ্কার কথা। আর টিনা কোনোদিনই বেচুকে কোনোদিন কিছু বলেও নি, বলবেও না। একমাত্র টিনাকে খুব বেশি না কাটালে। কারণ টিনা পছন্দ করে না। আমি দেখছি ওর ক্যারেক্টারটা। ওর ক্যারেক্টার হচ্ছে, আমার যার সাথে কোনো সম্বন্ধ নেই, সম্পর্ক নেই, কোনোদিন হবারও নয়, তো তার কথা আমি মুখে আনবও না, তার কথা আমি ভাববও না, তাকে আমি প্রয়োজনীয় মনেও করব না। এটা হচ্ছে ওর স্ট্র্যাটেজি। আমি যতদূর বুঝি ওকে। ওর ব্যাপারটা, ও বেচুর ব্যাপার ভাবতই না, বা বেচুর কথা কোনোদিন মনেও করতো না, বা ওই ওর শ্বশুরবাড়ির যে পুরনো স্মৃতি ও কোনোদিন ভাবতও না, যদি ওর ছেলেটা ওর কাছে থাকতো। কিন্তু ছেলেটা যেহেতু ওদের কাছে রয়েছে, সেই জন্য ওই কোনো না কোনো জায়গায় একটা সূত্রে ও বেঁধে রয়েছে। সেই জায়গাটা কখনো কাট আপ করতে পারছে না। ওই একটা ছোট জায়গায় ওর খচখচ করে লাগছে, বা বিঁধছে বলতে পারো। মানে একটা জায়গায় ও আটকে রয়েছে। কাজেই ওই জায়গা থেকে যেদিন ও মুক্ত হবে, বা ওই জায়গাটা যখন ওই অসুবিধা থেকে ওভারকাম করে নিতে পারবে নিজেকে, সেদিন ও সঠিক অর্থে স্বাধীন হবে। কিন্তু সেই স্বাধীনতাটা তো ও পায়নি। এখন ডিভোর্স পেলেও পাবে না, যেহেতু ছেলে ওর ওখানে আছে। ছেলের সঙ্গে, নারীর সঙ্গে ওই সম্পর্কেও যুক্ত থাকবে চিরদিন। কিছু করার নেই। কাজেই এটা যে কিভাবে, কোনভাবে এই পরিস্থিতিটার এন্ডিং হবে সেটা ভগবানই জানে। একমাত্র এরা যদি ইউটিউবে থাকে তো এটা লং টার্ম আমরা দেখতে পাবো।
আর ইউটিউবে যদি না থাকে তাহলে আমরা জানতেও পারবো না, হয়তো শুনতেও পাবো না, দেখতেও পাবো না। কিন্তু আপাতত এরা আছে, কাজে ওরমভাবে ভাবার কিছু নেই। কারণ ইউটিউবটা খুবই আনসার্টেন ব্যাপার। অনেক লোকই এরকম আসে, তারা দীর্ঘদিন থাকার পরে নাও থাকতে পারে, এরকম হয়েছে। আবার অনেকে ১৫-১০ বছর ধরে তো রয়েছে, সেটাও দেখতে পাই। কাজে এটা যার, যার টেনাসিটি, থাকার ইচ্ছা। মানে ইউটিউবটা যদি অনলি সোর্স অফ ইনকাম হয় তাহলে মুশকিল। এখন আমি আমার সোর্স অফ ইনকামের অনেক রাস্তা আছে, তার মাঝখানে আমি ইউটিউব করলাম। সেটা তাহলে লং টার্ম আমি চালালেও চালাতে পারি। মানে ভিউজটা যেখানে ম্যাটার করবে না। ইনকামটা মানে আমার আসল ইনকামটা ইউটিউব থেকে আসাটা ম্যাটার করবে না। দেন আমি ইউটিউবটাকে সাথে নিয়ে চলতে পারবো। এটা হচ্ছে আসল কথা। ঠিক আছে? আর অ্যাকচুয়ালি যাদের ইউটিউবটা অনলি ইনকাম তারাই কিন্তু যত রকম কন্ট্রোভার্সির মুখে পড়ে। একটু খেয়াল করে দেখবে। হ্যাঁ, যাদের ইউটিউব সাইড ইনকাম তারা এতটা কন্ট্রোভার্সির মুখে পড়ে না। তারা জানে যে একে কন্ট্রোভার্সি করে সেইভাবে কোনো বাগে আনা যাবে না। মানে কিছু বললে এসে যাবে না। এর পাওয়ার অন্য জায়গায়। ইউটিউব থেকে ইনকাম হলেও হয়, না হলেও হয়। সেক্ষেত্রে একে কাবু করা যাবে না। কিন্তু তাকেই কাবু করা যাবে যার সোর্স অফ ইনকাম হচ্ছে অনলি ইউটিউব। এগুলো খেয়াল করে দেখবে, যাদের, যাদের এইরকম ব্লগিং শেষ হয়ে গেছে, লাইভ শেষ হয়ে গেছে ইউটিউবে, দেখবে একদম ডেড চ্যানেল পরিণত হতে চলেছে, তাদের কিন্তু অনলি সোর্স অফ ইনকাম ছিল ইউটিউব। এবং এইভাবেই তারা কন্ট্রোভার্সির মুখে পড়ে বা কন্ট্রোভার্সিকে আহ্বান জানিয়ে হতে পারে নিজেদের চ্যানেলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। কারণ দেখো, কন্ট্রোভার্সি হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা যদি তুমি দূর থেকে করো তো সেফ। কিন্তু যখনই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিজের বাড়িতে এন্ট্রি দেবে বা তাদের এন্টারটেইন করবে, অর্থাৎ তাদেরকে ছাড় দেবে তোমাকে নিয়ে বলার এভরিথিং, মানে সেখানে কোনো লাগাম থাকবে না এবং তুমি সেখানে তোমার ইনফরমেশন প্রোভাইড করবে, দেন তোমার প্রথমে ভিউজ হলেও তোমার তো চ্যানেল গেল। এটা পরিষ্কার কথা। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে দূর থেকেই যোগাযোগ রাখতে হয়। এত কাছের, এত বন্ধুত্ব, এত রিলেশনশিপ, রিলেটিভিটি এগুলো চলে না। চললে ওই যারাই এরকম চালাতে চেয়েছে তাদেরই দেখো অবস্থা খুব খারাপ। এবং এখানে একমাত্র চালাকি খেয়ে বা চালাকি করে বেরিয়ে যেতে পেরেছে ম্যান্ডি স্যান্ডি। ওরাই সত্যিকারের চালাক। অর্থাৎ ওরা কিন্তু পরিস্থিতি খুব ভালো বোঝে যে কোথায় কি হচ্ছে, এটা কিন্তু খুব ভালো করে দেখে। মানে কি বলবো, ওয়াইটিটাকে খুব ভালো করে গিলে খেয়েছে বলতে পারো। তার জন্য ওরা কিন্তু একটা সামঞ্জস্য রেখে চলে ওদের চ্যানেলে এবং চট করে বিপদে পড়ে না। বিপদে পড়লেও সেখান থেকে কিভাবে ওভারকাম করে যায়। মানে কারোর সাহায্য লাগে না এদের। ভালো, এরকম হওয়া ভালো। হয় এরকম হও, না হলে কারোর সাহায্য নিও না। বোকা থাকো। নিজের মতো নিজে চলো। দরকার নেই। নিজের ক্রিয়েটিভিটি, নিজের ইনকাম। দরকার নেই কারোর। কন্ট্রোভার্সি করলে করুক, তাদের পাত্তা দেওয়ার দরকার নেই। আমি তো এটাই বলি। দেখো, আমি নিজেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু আমি মনে করি আমি যেটা করছি, অর্থাৎ লোকের দোষ, লোকের কিছু মানে ত্রুটি, সেগুলোকে এনে বলার চেষ্টা করছি। এতে লোক যদি নিজের ত্রুটি শুধরে নেয়, দোষটাকে ঠিক করে নেয়, তাহলে সেটাই আমার সেটাই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি আনন্দ পাবো। আর যদি দেখি সে সেই ত্রুটিটা, সেই দোষটাকে আরো বেশি, বেশি করে করছে, তো আমার সেটাতেও লাভ। আমি আরো বেশি, বেশি করে বলব। ব্যাস এটাই তো। এর বেশি কি? আমাদের পাওয়ার কি আছে? আমাদের দেওয়ার কি আছে? আমরা যেটা করছি সেটা অনলি আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের অ্যানালাইসিস, আমাদের যোগ্যতা অনুযায়ী বলব। এটা তো যার, যার তার উপর নির্ভর করে। এখানে কোনো ক্রিয়েটারের উপর আমার রাগ থাকার কথা না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গাল দেওয়ার দরকার নেই। কারণ কিসের প্রয়োজন? যে যার মতো সে তার মতো দৃষ্টিভঙ্গি দিয়ে বলবে না। না আমাকে কেউ কানে এসে বলছে, না মোবাইলে বলছে, না মেসেজের মাধ্যমে বলছে। যা হচ্ছে ওয়াইটিতে কমেন্টস বক্সে হচ্ছে, সে সবাই দেখতে পাচ্ছে। এমন না শুধু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে সেই রকমভাবে যদি এখানে এই কন্ট্রোভার্সি জোনটা চলে, আমার মনে হয় হেলদি কন্ট্রোভার্সি হবে এবং ব্লগারদেরও বিপদে পড়তে হবে না। আমার মনে হয়। আর অন্য কোনো থার্ড পার্টিকে এখানে এসে নাক গলাতেও হবে না। মানে ছড়ি ঘোরানো যাকে বলে। তো সেটাই। তো কিমার এটা বলা উচিত ছিল। একটা লাইভে এসে অন্তত আপডেট দেওয়া উচিত ছিল যে আজ কোর্টে কেস উঠেছিল। আমি গিয়েছিলাম কি যাইনি। এটা তো বলা উচিত ছিল। কারণ কেসে উঠেছে, আ গেছিল, মানে জামিন পেয়েছে, এগুলো তো সবাই জানে। তারপরে কি এই নিয়ে কোনো আপডেট আমরা পেতে পারি না? যাই হোক, টিনার সেই আফসোসটা আমাদের মিটিয়ে দিয়েছে এবং অ্যাজ আ মানে জাস্ট গেছে, একটা রুটিন যাওয়া আসা হয়েছে, এটাই বলেছে, আর কিছু হয়নি। মানে কোনো আ রায় বেরোয়নি। এটা হলো মোদ্দা কথা। তো এটুকুই বলার ছিল। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।